আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস পাওয়ার জন্য। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আজ আপনি শুনবেন সুলেখক সৌভিক ঘোষের কলম থেকে দেওয়ালে রক্তের দাগ। আজকের গল্প পাঠে রয়েছি আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন দেওয়ালে রক্তের দাগ। বিক্রম বাবু, দরজাটা খুলুন। বিক্রম বাবু, শুনতে পাচ্ছেন? দরজা খুলুন বিক্রম বাবু। হ্যাঁ, আসছি। কি ব্যাপার এত রাতে? কে আপনি? আপনি আপনি আমাকে চিনবেন না বিক্রম বাবু, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি তাড়াতাড়ি ওখানে যান, না হলে কিন্তু খুব দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাবে মানে? কোথায় যাব এত রাতে? কি বলছেনটা কি? দেখুন, আমাকে পরিষ্কার করে সবটা খুলে বলুন তো। আপনাকে তো দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়েছেন আর চিন্তাতেও আছেন। কি ব্যাপার কি? না, আপনার বেশি সময় লাগবে না। এখান থেকে গাড়ি নিয়ে ওই রাস্তা ধরে এগিয়ে যান। কিছুটা যাওয়ার পরেই দেখবেন একটা খ্রিস্টান কবরস্থান আছে। ওই কবরস্থানের গা ঘেঁষে একটা মাত্র বাড়ি আছে, আশেপাশে আর কোনো ঘর নেই। হ্যাঁ, কিন্তু কি হয়েছে কি সেটা তো আগে বলতে হবে নাকি আমাকে? আরে বাবা, না হলে আমি যাব কেন? আর দেরি করবেন না। উফ, কি মুশকিল। আপনি ওখানে গেলেই দেখতে পাবেন। আপনি ছাড়া এর সমাধান আর কেউ করতে পারবে না। এখন বলার সময় নেই। ওই বাড়িতে প্রবেশ করবেন। কাউকে সঙ্গে নিয়ে গেলে আরও ভালো হয়, তবে খুব সাবধান। সেই নিয়ে ভাবতে হবে না, আমি কোনো কিছুতেই ভয় পাই না, ঠিক আছে? আপনাকে দেখে আমার বিশ্বস্ত বলেই মনে হচ্ছে। যাই হোক, ঠিক আছে, আমি বেরোচ্ছি। কিন্তু আপনি তো যাবেন আমার সাথে নাকি? ক্ষমা করবেন, আমি আপনার সাথে পরে দেখা করব। কেন? আপনি গেলে কি সমস্যা হবে? আমি পারবো না বিক্রমবাবু। আমি আপনাকে পরে সব কিছু বুঝিয়ে বলবো। না হলে যে দেখুন, আপনাকে দেখে আমার অনেস্টি মনে হচ্ছে। আমি আপনাকে বিশ্বাস করছি, আর এটাও বুঝতে পারছি যে ওই বাড়িতে বড় কোনো একটা সমস্যা আছে। আমি আগেও মানুষের বিপদে থেকেছি আর আজকেও থাকবো। আচ্ছা, আরেকটা কথার মনে রাখবেন। আপনি যতই সাহসী হন না কেন, সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই। মনে থাকবে। আপনি যদি গভীর নিদ্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং আপনার নিদ্রাভঙ্গের পর আপনি যদি উপলব্ধি করেন আপনি নিজের ঘরে নয়, আছেন কোনো এক নির্জন, অন্ধকারাচ্ছন্ন, মানবশূন্য এক গহীন অরণ্যে, তবে কি আপনি নিজেকে স্বাভাবিক রাখতে পারবেন? কি মনে হবে তখন? এমনই এক মহা বিপদের সম্মুখীন হয় হেমাঙ্গিনী। জ্ঞান ফিরে আসতেই হেমাঙ্গিনী উপলব্ধি করে সে এখন নিজ কক্ষে নয়, সে এখন কোনো এক অজানা নির্জন পরিবেশে একাকী। ভয়ে হৃদয়টা কেঁপে ওঠে তার। চারদিক থেকে পাহাড় আর ঘন জঙ্গল যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে তাকে। চারিদিকে ঘন কুয়াশা আর অন্ধকারে তেমন কিছুই আর দৃশ্যমান নয়। এ যেন এক শ্বাসরুদ্ধ করা পরিস্থিতি। মাঝে মাঝে হিংস্র নেকড়ে আর হায়নার চিৎকার যেন জানান দিয়ে যায় এই স্থান একেবারেই নিরাপদ নয়। হেমাঙ্গিনী এখানে কিভাবে এলো, কে নিয়ে এলো, আর কোনো কিছু না ভেবে নিজের প্রাণের মায়ায় প্রাণপণে দৌড়তে শুরু করে হেমাঙ্গিনী। সে জানে না যে রাস্তা ধরে সে এগিয়ে চলেছে সেই রাস্তা তার বিশ্বাস হরণ করবে কিনা। তবু আর কোনো দিকে না তাকিয়ে এগিয়ে চলে সেই দিকে। ঘণ্টাখানেক এইভাবে এগিয়ে চলার পর সূর্যের মৃদু কিরণ পাহাড়ের গায়ে এসে পড়তেই হেমাঙ্গিনী আরো ভালোভাবে বুঝতে পারে এই ভয়ঙ্কর জঙ্গল তার কক্ষ থেকে অনেকটা দূরে। তবে এই মুহূর্তটা কিছুক্ষণ আগের সেই ভয়ঙ্কর পরিস্থিতির থেকে অনেক ভালো। একবার সূর্যরশ্মির দিকে চোখ পড়তেই হেমাঙ্গিনীর চোখে মুখে এক টুকরো উৎফুল্লতা লক্ষণীয় হয়ে ওঠে। কিন্তু কিভাবে সে এখানে এলো, এই প্রশ্ন যেন এবার হেমাঙ্গিনীর মনকে কিছুটা বিচলিত করে তোলে। আমি 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 কোথায়? আমি
কিভাবে হতে পারে? কিভাবে? আমি তো নিজের ঘরে ছিলাম। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার স্পষ্ট মনে আছে। আমি নিজের ঘরেই তো ছিলাম। হে ভগবান, আমি এখন কিভাবে নিজের ঘরে ফিরবো? কে আমাকে সাহায্য করবে? কিছুটা নিরাশ হয়ে পড়ে সে, কিন্তু বেশিক্ষণ এই নিরাশা তাকে গ্রাস করতে সক্ষম হয় না। বাল্যকাল থেকেই হেমাঙ্গিনীর একটা বিশেষ গুণ আছে, তা হলো তার মনের জোর অন্যদের থেকে অনেকটাই বেশি। সেই মনের জোরকে সম্বল করেই আবারও এগিয়ে চলে হেমাঙ্গিনী। চড়াই উতরাই, ঝুঁকিপূর্ণ আর মানব বিচ্ছিন্ন পাহাড়ি রাস্তা অতিক্রম করে অবশেষে 3 দিন পরে নিজের এলাকায় ফিরে আসে সে। জায়গাটা দুর্গম হলেও হেমাঙ্গিনী কোনো সময় এখানে এসেছিল, কিন্তু ঠিক কবে এসেছিল সেটা তার মনে পড়ে না। যদিও হেমাঙ্গিনী কখনো ভাবতেও পারেনি সে প্রাণ নিয়ে আবার ফিরে আসতে পারবে। হেমাঙ্গিনী এমন একটা জায়গায় ছিল যেখানে যোগাযোগ আর পরিবহন ব্যবস্থাও নেই বললেই চলে। তাই সেই মানব বিচ্ছিন্ন এলাকায় কারো সাহায্য হেমাঙ্গিনী নিজেও আশা করেনি। তাই নিজের মনের জোর আর 2 পায়ের ওপর ভরসা করেই সে ফিরে আসে তার নিজের এলাকায়। হেমাঙ্গিনীর বাড়িটাও একটা মানব বিচ্ছিন্ন এলাকায়। তার কাঠের নির্মিত দোতলা বাড়িটা পাহাড়ে ঘেরা একটা নির্জন এলাকায় অবস্থিত। প্রথম দর্শনেই যে কারোর গা ছমছম করতে বাধ্য। নিজের বাড়ি ফিরে হেমাঙ্গিনীর মনটা আনন্দে ভরে ওঠে, কিন্তু সেই আনন্দ কতক্ষণ? এ কি? হেমাঙ্গিনী দেখতে পায় তার পাশের সদর দরজাটা খোলা। তবুও সমস্ত সন্দেহজনক প্রশ্নের পিছুটান ফেলে বাড়ির ভেতরে প্রবেশ করে সে। হেমাঙ্গিনী সারা জীবনই একজন সাহসী মেয়ে, কিন্তু আজ তার সত্যিই ভয় লাগছে, যেন কেউ জোর করে তার আত্মবিশ্বাসের শেষ সম্বলটুকুও কেড়ে নিচ্ছে। তবুও কোনো কথা না ভেবে বাড়ির ভেতর প্রবেশ করে সে, এবং কাঠের সিঁড়ি ধরে দোতলায় উঠতে যাবে এমন সময় সে যা দেখে তার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না। ভয়ার্ত কণ্ঠে আর্তনাদ করে ওঠে হেমাঙ্গিনী। রক্ত? এ কি? রক্ত কিভাবে আসলো? বাড়ির একতলার প্রত্যেকটি দেওয়ালে চাপ চাপ রক্তের দাগ লেগে রয়েছে। হেমাঙ্গিনী আর কোনো দিকে না তাকিয়ে দ্রুত গতিতে দোতলায় উঠে যায়, কিন্তু দোতলায় কোথাও রক্তের কোনো চিহ্ন নেই। কি হচ্ছে আমার সাথে? আমার মাথাটা মনে হয় কাজ করছে না। সবকিছু এত অচেনা লাগছে কেন? কি হচ্ছে আমার সাথে? ঈশ্বর, রক্ষা করো, ঈশ্বর রক্ষা করো। নিজের বেডরুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় হেমাঙ্গিনী। হয়তো সেখানেই তার মোবাইল ফোনটা রাখা আছে। সে ঠিক করে নেয়, বাড়িতে যেই থাকুক না কেন, পুলিশ স্টেশনে একবার ফোন করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। নিজের মনকে কিছুটা শান্ত করে সে, কিন্তু সবকিছু কি এতই সহজ? প্রথমে হেমাঙ্গিনীর পরিকল্পনা ভেস্তে যায়। তন্ন তন্ন করে খোঁজার পরেও নিজের মোবাইল ফোনটা কোনোভাবেই খুঁজে পায় না সে। একটু সতর্ক হয়ে অন্যান্য ঘরগুলোতেও ফোন খোঁজার চেষ্টা করে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয় তার। কোনো ঘরেই খুঁজে পাওয়া যায় না তার ফোন। পরমুহূর্তেই তার মনে হয় তার মোবাইল ফোনটা হয়তো নিচের ঘরে আছে। তাহলে কি ফোনটা নিচের ঘরে আছে? কিন্তু নিচের ঘরে গেলে যদি ওদের কাছে ধরা পড়ে যায় তাহলে কি হবে? না, হে ভগবান, একটু সাহায্য করো আমায়। আর তাছাড়া বুঝতেই পারছি না ওগুলো কিসের রক্ত। হতে পারে কোনো জানোয়ারের রক্ত, আবার হতে পারে না, এগুলো যেন সব স্বপ্ন হয়। ঈশ্বর, সব যেন স্বপ্ন হয়। এগুলো যেন স্বপ্ন হয়, সব। মাথার মধ্যে হাজারো প্রশ্ন এসে যেন ছটফট শুরু করে দেয়।
হেমাঙ্গিনী একেবারেই ভীতু প্রকৃতির মেয়ে নয়, তবে এতটাও দুঃসাহস তার নেই যে এখান থেকে সোজা নিচে নেমে তাদের চোখে চোখ রেখে প্রতিবাদ করবে। সে জানে না তার জন্য আর কি কি অপেক্ষা করছে। তবে অবাক করা বিষয় হলো, দোতলার একটাও ঘরে রক্তের কোনো দাগ নেই। শুধু তাই নয়, দোতলার ঘরগুলো ঠিক যেমন ছিল সেইভাবেই আছে। এ থেকে একটা জিনিস বোঝা যায়, যে বা যারা তার বাড়িটা কোনো খারাপ কাজে ব্যবহার করেছে, অবশ্যই সে বা তারা একতলাটাকে তাদের কাজের জন্য বেছে নিয়েছে, হয়তো দোতলাটা ব্যবহার করেনি। কিন্তু এর পরেই হেমাঙ্গিনী দেখতে পায় তার দোতলার বেডরুমের জানলাটায় কোনো গ্রিল নেই। কেউ জানলা থেকে গ্রিল খুলে নিয়েছে। এই গ্রিলহীন জানলা তার মনে হাজার প্রশ্নের জন্ম দেয়। তাহলে কি ওরা এই ঘরেও আসে? ওরা কি? হেমাঙ্গিনী বুঝতে পারে না এর পরে ঠিক কি কি হতে চলেছে। যারা এখানে এসেছিল তারা কি আবার আসবে, নাকি শুধুমাত্র একবারের জন্যই এসেছিল? হেমাঙ্গিনী মনস্থির করে, যাই হয়ে যাক না কেন, যতক্ষণ না এই ব্যাপারে নিশ্চিত হতে পারছি ততক্ষণ আমি দোতলার ঘর থেকে বেরোবো না। এরপরে চুপটি করে দোতলার ঘরে বসে থাকে হেমাঙ্গিনী। এইভাবে বেশ কয়েক ঘন্টা কেটে যায়। অন্ধকার হয়ে গেছে, এবার আলোটা জ্বালাই। সূর্য ডুবেছে, চারদিকে গাঢ় অন্ধকার। সে ঘরে লাইটের সুইচটা দিতে যাবে, এমন সময় তার মনে পড়ে যায় সে এক্ষুনি এক মারাত্মক ভুল করতে যাচ্ছিল। ওরা যদি একবার দেখতে পেয়ে যায় ঘরে লাইট জ্বলছে, তাহলে ওরা বুঝতে পেরে যাবে কেউ এখানে আছে। তাই লাইটের সুইচে হাত দিয়েও হাতটা নামিয়ে নেয় সে। কিন্তু কিভাবে এমন ঘন অন্ধকার কাটিয়ে আবার সকাল হবে, সেই অপেক্ষায় প্রহর গুনতে থাকে হেমাঙ্গিনী। আবেগ মিশ্রিত দুটি চোখের কোণে দুফোঁটা জল এসে জমা হয়। তারপরেই ঘটে যায় এক হাড় হিম করা ঘটনা। সে এখন এতই পরাধীন যে গলা ছেড়ে কিছুক্ষণ নিজেকে কেঁদে হালকা করবে সেই সুযোগও নেই তার। এইসব ভাবতে ভাবতেই হেমাঙ্গিনী যা দেখতে পায়, তার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। ওটা কি? দোতলার সেই ঘরের জানলা দিয়ে হেমাঙ্গিনী দেখতে পায় সামনে থাকা একটা খ্রিশ্চান কবরস্থানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আরো ভালো করে লক্ষ্য করে সে, সেই মেয়েটি তো হেমাঙ্গিনীর দিকেই তাকিয়ে আছে। একবারের জন্য মেয়েটার চোখের পলক পড়ছে না। চোখ দুটো তার রক্ত জবার মতো লাল। পরনে একটা কালো ফ্রক। দেখে মনে হচ্ছে মেয়েটার বয়স 13 থেকে 14 বছরের বেশি নয়। মুখটা অসম্ভব ফ্যাকাশে। কিন্তু এইটুকু মেয়ে এত রাতে কবরস্থানে কি করছে? হেমাঙ্গিনীর মনের মধ্যে এমন প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে। আমার উচিত মেয়েটাকে সাবধান করা। মেয়েটা হয়তো নিজের অজান্তেই মহা বিপদে পড়ে যাবে। কিন্তু কিভাবে করব? সাবধান করতে গিয়ে যদি আমি ধরা পড়ে যাই, তখন কি হবে? না, আগে নিজেকে বাঁচাতে হবে, তারপর অন্য কাউকে। কিন্তু মেয়েটাকে দেখে যে খুব মায়া হচ্ছে। না, মেয়েটাকে বাঁচাতেই হবে। হেমাঙ্গিনী মেয়েটাকে চিৎকার করে কিছু বলতে যাবে, এমন সময় নিজেই নিজের মুখ চেপে ধরে হেমাঙ্গিনী। পর মুহূর্তেই মনে হয় নিজের বাড়িতেই তাকে আজ যেভাবে পরাধীন জীবন কাটাতে হচ্ছে, এর থেকে হয়তো মৃত্যু ভালো। এক বুক সাহস থাকলেও হতাশা তাকে একটু একটু করে গ্রাস করছে। আমি কি করছিলাম? আমি হয়তো পাগল হয়ে গেছি। আমি পাগলই হয়ে গেছি। হেমাঙ্গিনী বুঝতে পারে সে যদি চিৎকার করে তাহলে সে নিজেই নিজের বিপদকে আহ্বান জানাবে, তাই আর কিচ্ছু বলতে পারে না। কিন্তু অন্ধকারে ওই মেয়েটার চোখ দুটো জ্বলছে। এমন দৃশ্য দেখে সারা শরীর শীতল হয়ে যায় হেমাঙ্গিনীর। ঠোঁট যুগল কাঁপতে শুরু করে তার। এমন সময় দূরে দাঁড়িয়ে থাকা সেই নারী মূর্তির চোখে মুখে এক রহস্যময় হাসি খেলে যায়। তারপর মেয়েটা চিৎকার শুরু করে দেয়। সে এক বিকট চিৎকার।
যা শুনে হেমাঙ্গিনীর মাথা বন বন করে ঘুরতে থাকে। স্টপ, প্লিজ স্টপ। সেই চিৎকারে কান ঝালাপালা হয়ে যায় হেমাঙ্গিনীর। কেউ যেন মাথার ভেতরে হাতুড়ির বাড়ি মারতে শুরু করেছে। প্লিজ স্টপ, চুপ করো। সেই চিৎকারের আওয়াজ এতটাই তীব্র ছিল যে হেমাঙ্গিনী ভয়ে দুহাত দিয়ে কান চাপা দিয়ে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে। আর জানলার দিকে তাকানোর সাহস হয় না। পর মুহূর্তেই সেই মেয়েটার চিৎকার থেমে যায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর হেমাঙ্গিনী একবার সাহস করে উঠে দাঁড়ায়। তার চোখ পড়ে সেই কবরের দিকে। সেখানে এখন আর কেউ নেই, কিন্তু বিপদ যে তার এত কাছে এসে দাঁড়িয়েছে সেটা কেই বা জানত। হেমাঙ্গিনীর ঘর লাগোয়া একটা গাছের ডালে বসে বসে পা দোলাচ্ছে সেই অপরিচিত মেয়েটি। তাকে দেখে হেমাঙ্গিনী আর্তনাদ করে ওঠে। সে নিজের চোখ দুটোকে আর বিশ্বাস করতে পারে না। হাওয়ায় উড়ছে তার মায়াবী এলো কেশরাশি। জানলা থেকে সেই ভয়ঙ্কর রক্তশূন্য মেয়েটিকে এত কাছ থেকে দেখে হেমাঙ্গিনী চিৎকার করে কিছুটা দূরে সরে যায়। তবুও এক বুক সাহস নিয়ে মেয়েটিকে প্রশ্ন করে, কি চাও তুমি? কি চাও তুমি? তুমি এখানে কিভাবে আসলে? আমার আর কি চাওয়ার আছে? কি বা চাওয়ার আছে আমার? আর কিচ্ছু নেই, সব শেষ। তবে এখন থেকে আমি এখানেই থাকবো। আমাকে তাড়ানোর চেষ্টা করবি না, ভুলেও আমাকে তাড়ানোর চেষ্টা করবি না কেউ। মেয়েটার এমন উত্তর হেমাঙ্গিনীকে আরো ভাবিয়ে তোলে। আরো বেশ কিছু প্রশ্ন করে সে। কিন্তু কেন? এটা তো আমার বাড়ি। তুমি কেন থাকবে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাতে কি হয়েছে? আমি এখানেই থাকবো যতদিন না এর শেষ দেখছি। আমাকে এখানেই থাকতে হবে, বুঝেছিস? আমাকে তাড়ানোর চেষ্টা করলে ফল আরো খারাপ হবে। কিন্তু কিসের শেষ? কি শেষ দেখতে চাও তুমি? সময় এলে সব জানতে পারবি। শুধু জেনে রাখ, যা হয়েছে সেটা ভালো হয়নি। কাউকে ছাড়বো না আমি। কিন্তু হেমাঙ্গিনী কিছু বলার আগেই সেই ছায়ামূর্তি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সামনে রেখে যায় হাজার প্রশ্ন। হেমাঙ্গিনী এবার আরো ভয় পেয়ে যায়। সে স্বপ্ন দেখছে না তো? নিজেই নিজের মনকে একবার প্রশ্ন করে হেমাঙ্গিনী। এই একই প্রশ্নবাণ বারংবার এসে বিদ্ধ করে হেমাঙ্গিনীর মস্তিষ্ককে, কিন্তু উত্তর যেন অধরাই থেকে যায়। কোনোদিন কি আর এই নরক থেকে বেরোনো সম্ভব? চোখের সামনে যা দেখছে আর যা শুনছে কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না। বারবার মনে হচ্ছে কোনো এক মায়াবী নেশায় জড়িয়ে যাচ্ছে সে, কোনো এক চোরা বালিতে তলিয়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে তার। এই 3 দিন আগে তাকে কে এত দূরে রেখে এলো তার স্পষ্ট মনে আছে। সে নিজেই বেডরুমে ঘুমোচ্ছিল। তাহলে কিভাবে এত গভীর অরণ্যে সে চলে এলো? যাও বা নিজের বাড়িতে ফিরে এলো, তাও এমন পরিণতি দেখে বারবার তার মনে হতে থাকে সে স্বপ্ন দেখছে না তো। স্বপ্ন ক্ষণিকের জন্য আসে, কিন্তু পর মুহূর্তেই হেমাঙ্গিনীর মনে হয় এটা স্বপ্ন হলে তার থেকে বেশি আনন্দের আর কিছু হতে পারে না। কারণ স্বপ্ন ক্ষণিকের জন্য আসে, কিন্তু এটা হয়তো সারা জীবনের জন্য। হয়তো এই চক্রব্যূহ থেকে আর বেরোনোই সম্ভব নয়। হে ভগবান, কি অপরাধ করেছি আমি? কেন এইভাবে আমাকে শাস্তি দিচ্ছ? এবার হেমাঙ্গিনী সত্যি সত্যি মন থেকে আরো ভেঙে পড়ে। এমন গোলক ধাঁধায় পায়ের তলা থেকে মাটি যেন সরে যেতে থাকে।
তারপর শুরু হয় এক রক্তলীলা। নিচের ঘর থেকে ভেসে আসছে কোনো মানুষের আর্তনাদ। হেমাঙ্গিনী দোতলার মেঝেতে ভালো করে কান পেতে শুনতে পায়। এক নয়, একাধিক মানুষের আর্তনাদ ভেসে আসছে সেখান থেকে। এই আর্তনাদ সাধারণ আর্তনাদ নয়। কসাইখানার মুরগি কাটার সময় মুরগি যেমন ভাবে চিৎকার করে, ঠিক সেই রকমই আর্তনাদ। শুধু মুরগির জায়গায় কোনো রক্ত মাংসের মানুষ। একসময় সেই চিৎকার থেমে যায়। হেমাঙ্গিনী একবার ভেবেছিল এই ঘর থেকে সে পালাবে, কিন্তু এমন ভয়ঙ্কর ঘটনা তার সেই সাহসটুকুও কেড়ে নেয়। সে নিশ্চিত হয়ে যায় এখান থেকে এবার তার আর জীবিত অবস্থায় বেরোনো হবে না। অন্যদের মতো তাকেও হয়তো মরতে হবে। প্রাণের মায়া সবার আছে, হেমাঙ্গিনীও তার ব্যতিক্রম নয়। কষ্টে তার হৃদয়টা পুড়ে যাচ্ছে, তবু সে প্রকাশ করতে পারছে না। আজ কেউ নেই যাকে সে তার অসহায় অবস্থার কথা জানাবে। কেউ নেই। এ তোমার কেমন বিচার ঈশ্বর? এ তোমার কেমন বিচার? আমি তো কোনোদিনও কারোর কোনো ক্ষতি করিনি। আজ এমন কেউ নেই যাকে আমার এই অসহায়তার কথা জানাবো। এমন সময় হেমাঙ্গিনীর তার প্রাক্তন স্বামীর কথা মনে পড়ে যায়। সেইখানে থাকলে হয়তো তাকে এমন পরিস্থিতি থেকে ঠিক বের করে নিয়ে যেত। 1 বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। 1 বছর আগেও একে অপরকে চোখে আড়াল হতে দিত না হেমাঙ্গিনী আর শিবা। বিচ্ছেদের এই 1টা বছরে মাত্র একবারই তাদের দেখা হয়েছিল, তাও বেশ কয়েক মাস আগে। এই বাড়িটা হেমাঙ্গিনীর পৈতৃক বাড়ি। হেমাঙ্গিনীর বাবা একটা বিমান দুর্ঘটনায় প্রাণ হারানোর পর এই বাড়ির বর্তমান মালিক হলো হেমাঙ্গিনী। এইসব ভাবতে ভাবতে আবারও চোখে জল চলে আসে তার। সেই আবেগ মিশ্রিত ঝাপসা চোখেই হেমাঙ্গিনী দেখতে পায় তার বন্ধ ঘরের দেওয়াল বেয়ে উঠছে বস্ত্রহীন রক্তশূন্য মানব শরীর। সেটা দেখে হেমাঙ্গিনীর শরীরটা স্থির হয়ে যায়। সে একবার হেমাঙ্গিনীর দিকে তাকায়, কিন্তু সেই পৈশাচিক মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ পায় না। সেটা আরো অবাক করে তোলে হেমাঙ্গিনীকে। ওরা যে মানুষ নয় সেটা জানার পরেও হেমাঙ্গিনী এক বুক সাহস নিয়ে কিছু প্রশ্ন করে। কে আপনি? আপনি এখানে কতদিন ধরে আছেন? ওদিক থেকে কোনো উত্তর আসে না। এরপর হেমাঙ্গিনীর গলা শুকিয়ে যায়। একবার ঢোক গিলে আবার প্রশ্ন করে, শুনতে পাচ্ছেন? আপনি কি আমার কথা শুনছেন? আমি কি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারি? সাহায্য? কে সাহায্য করবে? তুই? তোর কি ক্ষমতা আছে? এটা আমার বাড়ি। আপনি যদি বলেন আপনাদের কি সমস্যা, তাহলে আমি কিছু করতে পারি। যদি আপনি মনে করেন আমাকে আপনার সমস্যার কথা জানাতে পারেন, আমি চেষ্টা করব সমস্যার সমাধান করার। তুই কিছু জানিস না, তাই না? আমি সত্যি কিছু জানি না, বিশ্বাস করুন। আমি সত্যি বলছি, আমি কিছু বুঝতেই পারছি না। জানবি, খুব তাড়াতাড়ি জানবি। আর যখন জানতে পারবি তখন বুঝবি কেউ কারো নয়, এই পৃথিবীতে কেউ কারো নয়। কথাটা বলে সেই পৈশাচিক মূর্তি সেখান থেকে উধাও হয়ে যায়। এ কোন সব অজানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে হেমাঙ্গিনীকে। হতাশা যেন আরো গ্রাস কাজ করছে তাকে। ভয়ে কাঁপতে শুরু করে সে। বারবার নিচের ঘর থেকে ভেসে আসা হাড় হিম করা ইলেকট্রিক করাতের ঘর ঘর শব্দে দিশেহারা হয়ে পড়ে হেমাঙ্গিনী। তারপর একসময় নেমে যায় সেই হাড় হিম করা শব্দ। নিস্তব্ধ হয়ে যায় সবকিছু। তারপর হেমাঙ্গিনী দোতলার জানলা দিয়ে তাকাতেই যা দেখে, তার জন্য কোনোভাবেই সে প্রস্তুত ছিল না। তার বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে 6 ফুট উচ্চতা বিশিষ্ট 2 জন মানুষ।
তবে সে যাদের দেখছে তারা মোটেই সাধারণ মানুষ নয়। তাদের সারা শরীরে ধূসর বর্ণের বড় বড় লোম, শরীরে কোনো পোশাক নেই তাদের। ওদের আঙুলের নখগুলো বড় এবং ধারালো। তাদের মধ্যে একজন মাথা উঁচু করে দোতলায় সেই জানলার দিকে তাকায়। সাথে সাথে হেমাঙ্গিনী নিজেকে আড়াল করে নেয়। আরেকটু দেরি হলেই হয়তো কেলেঙ্কারি হয়ে যেত। পর মুহূর্তেই একটা কথা ভেবে হেমাঙ্গিনীর বুকটা কেঁপে ওঠে। তাদের মধ্যে যে ওপরের দিকে তাকিয়েছিল তার মুখটা সাধারণ মানুষের মতো নয়, বরং তার মুখটা নেকড়ের মতো। ভয় হেমাঙ্গিনীর মুখ থেকে একটা অস্ফুট শব্দ ভেসে আসে, নেকড়ে মানব। হেমাঙ্গিনীর কণ্ঠ থেকে কয়েকটা অস্পষ্ট শব্দ ভেসে আসে। ছোটবেলায় এই নেকড়ে মানবের কথা গল্পের বইতে পড়েছে, কিন্তু সেটা তো গল্পের বই। আজ চোখের সামনে যা দেখল, এটা কি সেই নেকড়ে মানব? এসব দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস হচ্ছে না আর। তবে কি সত্যি সেই গোলক ধাঁধা থেকে বেরোতে পারবে না? তবে কি এখানেই সব শেষ? পর মুহূর্তে তার মনে হয় তাকে বাঁচতেই হবে। জীবনটা এত ছোট নয়। না না, আমাকে এই ঘর থেকে বেরোতেই হবে। যা হোক করে আমাকে এখান থেকে বেরোতে হবে। এটা এখন আর আমার বাড়ি নয়। এটা এখন আমার আর সেই প্রাণের ঘর নয়। এটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এখানে বসে থাকলে চলবে না, পালাবো। মনে হচ্ছে ওরা এখন এখান থেকে চলে গেছে। আমাকে এবার পালাতে হবে। হ্যাঁ, এবার পালাতে হবে আমাকে। এটাই সবচেয়ে বড় সুযোগ। এবার পালাতেই হবে। ঈশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, আর এইভাবে সাহস জোগানোর জন্য। তোমাকে অনেক ধন্যবাদ ঈশ্বর, অনেক ধন্যবাদ। হেমাঙ্গিনী বেডরুমের দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। কিন্তু নিচে নামার পরেই সে লক্ষ্য করে দুটো মানব শরীর নৃশংসভাবে কোনো ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। হাত, পা, মাথা সব কিছু আলাদা করা হয়েছে। ভয় শরীর হিম শীতল হয়ে যায় হেমাঙ্গিনীর। সামনের দিকে এগোনোর আর সাহস হয় না তার। আবার সিঁড়ি ধরে ওপরে উঠতে যাবে এমন সময় হেমাঙ্গিনী কোনো একজনের পিছু ডাকে ইচ্ছে না থাকলেও পিছন ফিরে তাকায়। তুমি কে? পেছন থেকে ভেসে আসে এক অপরিচিত নারী কণ্ঠ। ইচ্ছা না থাকলেও পিছন ফিরে তাকায় হেমাঙ্গিনী। দেখতে পায় ঘরের ভেতর দাঁড়িয়ে আছে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে। মুখটা ফ্যাকাশে, শরীরে যেন একটুও রক্ত নেই। দেখে মনে হয় মেয়েটির শরীর থেকে কেউ যেন রক্ত শুষে নিয়েছে। ভয় হয় হেমাঙ্গিনীর। সে জানে তাকে যে ডাকছে সে কোনো মানুষ নয়, মানুষ হতে পারে না। তবুও সাহস করে তার প্রশ্নের উত্তর দেয়। আমি হেমাঙ্গিনী। তুমি কে? আমাকে যেতে দাও। আমাকে এখান থেকে পালাতে হবে। প্লিজ যেতে দাও আমায়। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি নিশ্চিন্তে বলতে পারো তোমার কি হয়েছে। তুমি এখানে কেন? তোমাকেও কি ওরা? হেমাঙ্গিনী বুঝতে পারে তার সামনে যে অশরীরী দাঁড়িয়ে আছে সে আর যাই হোক কোনো ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে তাকে দেখা দেয়নি। কিছুটা স্বাভাবিক অবস্থায় হেমাঙ্গিনী সেই প্রশ্নের জবাব দেয়। এটা আমার বাড়ি, এটা আমার নিজের বাড়ি। ওরা আমার বাড়ি কোনোভাবে আমার অজান্তেই দখল করে নিয়েছে। কিন্তু তোমার এমন পরিণতি কিভাবে হলো বলো আমাকে। আমাকে যে জানতেই হবে, না হলে যে। আমার কোনো কিছু বোঝার আগেই এসব ঘটে গেল। জানি না ওদের সাথে আমার কি শত্রুতা ছিল। আমি তো কোনোদিনই কারোর কোনো খারাপ চাইনি, কারোর কোনো ক্ষতি করিনি কোনোদিন। কেন যে ওরা এসে গেছে। আমাকে লুকোতে হবে এবার। আমাকে দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। হেমাঙ্গিনী প্রশ্ন করলেও তার সেই উত্তর শোনার সময় আর হয় না। কারণ দরজার ওই পারে ওদের উপস্থিতি লক্ষ্য করেই আর কোনো দিকে না তাকিয়ে দ্রুত সেই কাঠের তৈরি সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসে এবং সেই ঘরে ঢুকেই কোনো শব্দ না করে দরজা বন্ধ করে দেয়।
উফ, হে ঈশ্বর, তুমি তুমি কি খেলা খেলছো আমাকে নিয়ে? এমন সময় যা ঘটে তার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না হেমাঙ্গিনী। হেমাঙ্গিনী যে ঘরে লুকিয়ে আছে সেই ঘরের বন্ধ দরজা কেউ একজন বেপরোয়াভাবে ধাক্কা দিতে শুরু করেছে। হেমাঙ্গিনী ভয়ে কাঁপতে থাকে, মাথা বনবন করে ঘুরতে থাকে তার। এমন সময় এক চেনা কণ্ঠস্বর হেমাঙ্গিনীর বিচলিত মনকে কিছুটা স্বস্তি দেয়। দরজার ওই পার থেকে ভেসে আসে এক ফিসফিসে চেনা কণ্ঠস্বর। হেমাঙ্গিনী, 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 আমি আমি শিবা, দরজাটা খোলো। ভয় নেই, আমি আমি এসে গেছি, আমি এসে গেছি হেমাঙ্গিনী, প্লিজ দরজাটা খোলো। হেমাঙ্গিনী আর কোনো কথা না ভেবে দরজাটা খুলে দেয়। তুমি? হেমাঙ্গিনী, আস্তে কথা বলো, আস্তে। ওরা ওরা নিচের ঘরেই আছে, আস্তে কথা বলতে হবে আমাদের। ওরা ওরা অনেক ভয়ানক। ভেতরে আসো। হেমাঙ্গিনী তার প্রাক্তন স্বামী শিবাকে নিজের ঘরে ঢুকিয়ে খুব সতর্ক হয়ে দরজাটা আবার বন্ধ করে দেয়, যাতে দরজা বন্ধ করার কোনো শব্দ নিচের ঘরে না যায়। কারণ সে ভালোভাবেই জানে একবার দরজা বন্ধ করার শব্দ যদি নিচের ঘরে পৌঁছে যায় তাহলে তাদের দুজনকেই একসঙ্গে মরতে হবে, কেউ বাঁচাতে পারবে না। কারণ সে এখন জীবন আর মৃত্যুর খেলায় বন্দী হয়ে আছে। তুমি কিভাবে কিভাবে তুমি এখানে প্রবেশ করলে? আমি আমি কালকে রাতে এখানে এসেছি, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল হেমাঙ্গিনী। তোমার সাথে বিচ্ছেদের পর আমি ভালো নেই গো, আমি সত্যিই ভালো নেই। তাই আমি এসেছিলাম তোমার সাথে দেখা করব বলে, কিন্তু কিন্তু আমি এখানে এসে যেটা দেখলাম সেটার জন্য কোনোভাবেই আমি প্রস্তুত ছিলাম না। জানো, আমি দেখলাম দুজন নরপিশাচ তোমার বাড়িটাকে ভয়ানক কোনো কাজে ব্যবহার করছে। আমি কাল থেকে বাইরে লুকিয়েছিলাম, ওই যে ওইখানটায় লুকিয়েছিলাম, ওরা কেউ কিচ্ছু বুঝতে পারেনি। শিবা আঙুল দেখিয়ে কবরস্থানটা চিহ্নিত করে। ওই যে ওইখানে আমি লুকিয়েছিলাম। আমি ওখান থেকে তোমাকে দেখতে পেয়েছি হেমাঙ্গিনী। হ্যাঁ হেমাঙ্গিনী, আমি তখন আমি বুঝতে পারি তুমি নিশ্চয়ই দোতলার এই ঘরে লুকিয়ে আছো। এক্ষুনি ওরা যখন আবার দরজাটা খুলে ভেতরে ঢুকলো, আমি গোপনে বাড়ির ভেতর ঢুকে এসেছি। ওরা কেউ কিচ্ছু বুঝতে পারেনি। ওরা বুঝতে পারলে হয়তো আমাকে ওখানেই শেষ করে দিত, কিন্তু আমার যে তোমার সাথে দেখা করতেই হতো হেমাঙ্গিনী। এমন সময় নিচের ঘর থেকে ওদের উপস্থিতি টের পাওয়া যায়। নিচের ঘরগুলো থেকে ভেসে আসে সেই রোমহর্ষক শব্দ, ভেসে আসে কিছু জীবন্ত মানুষের করুণ আর্তনাদ। শব্দগুলো কোনো কসাইখানার ভয়ার্ত জানোয়ারের চিৎকারের মতো শোনায়। তাদের আর্তনাদ যেন হেমাঙ্গিনীর ভঙ্গুর হৃদয়ে এসে বারবার ধাক্কা দিয়ে যায়, তার আহত হৃদয়কে আরো আহত করে দেয়। কেন আসলে এখানে? কেন আসলে? এখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। কেন আসলে তুমি? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না হেমাঙ্গিনী। ওই যে বললাম, আমি শুধু তোমাকে দেখতে চেয়েছিলাম, এবং সেটার জন্যই আমি সব কিছু করতে পারতাম। তবে কেন সব মায়া ছিন্ন করে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? বলো শিবা, উত্তর দাও। কেন আমাকে তো কষ্ট দিয়ে সব কিছু ছেড়ে চলে গিয়েছিলে? আমি এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে পারবো না, সত্যিই আমি পারবো না। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই হেমাঙ্গিনী, আমাকে ক্ষমা করে দাও। আমাদের বিবাহ বিচ্ছেদের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আশা করে বসেছিলাম তুমি কোনো কিছু ম্যাজিক করে এই বিচ্ছেদ ঠিক রুখে দেবে, কিন্তু কিন্তু তুমি পারোনি। হয়তো তুমি চাওনি। হেমাঙ্গিনীর দুটি চোখ বেয়ে নেমে আসে অশ্রুধারা। শিবা চোখের জল মোছাতে গেলে হেমাঙ্গিনী তাকে থামিয়ে দেয়। হেমাঙ্গিনী তার ব্যবহারে বুঝিয়ে দেয় তাকে স্পর্শ করার অধিকার সে হারিয়েছে। ছোটবেলায় মা আমাকে বলতো, জানো হেমা, যে চলে যাচ্ছে তাকে আটকে রাখিস না, চলে যেতে দিস। যা বয়ে যাচ্ছে তাকে বয়ে যেতে দিস। মুক্তি দিতে না পারলে মানুষ হওয়া যায় না রে হেমা, মানুষ হওয়া যায় না। কথাটা বলেই নিজের মাথাটা নামিয়ে নেয় হেমাঙ্গিনী। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না শিবার দিকে।
শিবা ভালো করেই বুঝতে পারে হেমাঙ্গিনীর মনে তার প্রতি অনেক রাগ জমে আছে, কিন্তু হেমাঙ্গিনী এখনো শিবাকে ভালোবাসে। তাই রাগ বলাটা হয়তো একটু ভুল হবে, কারণ ভালোবাসার মানুষের প্রতি রাগ থাকে না, জমে থাকে অভিমান। হেমাঙ্গিনীর মনে শিবার প্রতি অনেক অভিমান জমে আছে। আমি জানি আমি যা করেছি তা অন্যায়, এর কোনো ক্ষমা হয় না। আমি জানি হেমাঙ্গিনী, আমি তোমার যোগ্য নই, আমি সত্যিই তোমার যোগ্য নই, কোনোদিন তোমার যোগ্য ছিলামও না আমি। তুমি অনেক বেটার ডিজার্ভ করো হেমাঙ্গিনী, অনেক বেটার। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে যায় শিবা। শিবার চোখে মুখে হতাশার ছবি স্পষ্ট, তা অবশ্য নজর এড়ায় না হেমাঙ্গিনীর। তাহলে তুমি আজ বুঝতে পারলে সেই দিন ভুলটা আমার ছিল না, আমি কোনো অন্যায় করিনি? কথাটা শুনে মাথা নাড়িয়ে সম্মতি জানায় শিবা, কিন্তু কোনো কথা বলতে পারে না, কারণ শিবার আর বলার মতো কিছুই নেই। যাক, তাহলে শেষমেশ তো বুঝতে পারলে যে আমি কোনো অপরাধ করিনি, এতেই আমি খুশি। তবে কি জানো তো শিবা, অনেকটা দেরি হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেল। ঠিক সময় যদি সব কিছু বুঝতে পারতে, একবার যদি পেছন ফিরে তাকাতে, তাহলে দেখতে পেতে আমি শুধু তোমার অপেক্ষাতেই বসেছিলাম, শুধু তোমার অপেক্ষায় ছিলাম আমি। তুমি ফিরে দেখোনি, দেখতে চাওনি। আমি জানি, আর এটাও জানি যে ফিরে আসার রাস্তা নেই এখন, সারা জীবনের জন্য সেই রাস্তা বন্ধ হয়ে গেছে। একসময় হেমাঙ্গিনী আর শিবা একে অপরকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু হেমাঙ্গিনীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ হয় শিবার। সেই থেকে শিবা আর হেমাঙ্গিনীর মধ্যে তৈরি হয় দূরত্ব। হেমাঙ্গিনী কোনোভাবেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি। দিনের পর দিন সন্দেহটা আরও বেশি করে শিবার মনটাকে অশান্ত করে তোলে। হেমাঙ্গিনী অনেক বোঝানোর চেষ্টা করেছিল শিবাকে, কিন্তু এই সম্পর্কটা বাঁচিয়ে রাখার তাগিদে বারবার যেভাবে লাঞ্ছিত আর ব্যর্থ হচ্ছিল, সেই লাঞ্ছনা আর ব্যর্থতায় ক্লান্ত হয়ে পড়ছিল হেমাঙ্গিনী। শেষমেশ এই বিচ্ছেদ হাসি মুখেই মেনে নিয়েছিল সে। হেমাঙ্গিনী, আমি তোমাকে একটা কথা। কি বলো? থেমে গেলে কেন? কি বলছিলে বলো। শিবা কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। হেমাঙ্গিনী বুদ্ধিমতী মেয়ে, সে বুঝতে পারে শিবা তাকে কিছু একটা গোপন করতে চাইছে। হেমাঙ্গিনী একবার শিবার চোখের দিকে তাকায়। শিবা কোনোভাবেই হেমাঙ্গিনীর চোখে চোখ রাখতে পারে না। নিজের চোখ দুটো নামিয়ে নেয় শিবা। কি লুকোতে চাইছো আমাকে বলো। হেমাঙ্গিনী শিবাকে প্রশ্ন করে, কিন্তু শিবা কোনো উত্তর দেয় না। একইভাবে মাথা নিচু করে হেমাঙ্গিনীর মুখোমুখি দাঁড়িয়ে থাকে। হেমাঙ্গিনীর চোখে চোখ রাখার স্পর্ধা হারিয়ে ফেলেছে শিবা। আচ্ছা, তুমি কি আমাকে এখনো আগের মতোই ভালোবাসো হেমাঙ্গিনী? হ্যাঁ? প্রশ্নটা এই মুহূর্তে হেমাঙ্গিনীর বড্ড বেমানান লাগে। সে ভারী বুদ্ধিমতী, সে বুঝতে পারে তার কাছে কথা ঘোরানোর চেষ্টা করছে শিবা। তবুও হেমাঙ্গিনী উত্তর দেয়, কি মনে হয় তোমার? তুমি আমাকে ছেড়ে চলে গেছো বলে কি ভালোবাসা কমে গেছে? একেবারেই নয়, আজও ভালোবাসি তোমায় আগের মতোই। চাঁদনি রাতের জ্যোৎস্নার আলো এসে ঘরের চার দেওয়ালের আধারকে আলোকিত করে তুলেছে, কিন্তু এই পূর্ণিমার চাঁদের আলো সেই চার দেওয়ালকে যে আলোকিত করেছে তার মধ্যে যতটা ভালোবাসা মিশে আছে তার থেকেও বেশি আছে বিষাদ, আর আছে এক না বলা মর্মান্তিক কাহিনী। হেমাঙ্গিনীর মুখে কথাটা শুনে আবেগী হয়ে ওঠে শিবা। হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে। কি হলো শিবা, কি করছো তুমি? আমাকে ক্ষমা করে দাও হেমাঙ্গিনী, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ঠকিয়েছি, তোমার মতো একটা নিষ্পাপ মেয়েকে আমি
পাষণ্ডটা ঠকিয়েছে তো। এই তুমি কি করছো? ওটা বলছি। আমি জানি তুমি যা করেছো আমাকে ভুল বুঝে করেছো। আমি জানি আমার শিবা আমাকে আজও ভালোবাসে। না 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 হেমাঙ্গিনী, না। আমি আমি যা করেছি সব কিছু পরিকল্পনা করেই করেছি। কি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই বিবাহ বিচ্ছেদের কারণ একমাত্র আমি এই বিচ্ছেদ চেয়েছিলাম। আমি আমার বন্ধু অংশুমানকে দিয়ে তোমার নামে বদনাম করেছিলাম। হ্যাঁ হেমাঙ্গিনী, তুমি যা শুনছো সেটাই সত্যি। আর এই সত্যি বলতেই আমি এখানে তোমার কাছে ছুটে এসেছি। আমি আমি পারছিলাম না, জানো, আমি পারছিলাম না এই অপরাধের পাহাড় বই বেড়াতে। আমি এই অপরাধের পাথরে চাপা পড়ে গেছি হেমাঙ্গিনী। শিবা তুমি? হ্যাঁ, আমি করেছিলাম, যাতে তোমার সাথে অংশুমানের একটা অবৈধ সম্পর্ক তৈরি করতে পারি এবং তোমাকে ডিভোর্স দিতে পারি। বেশ কিছুক্ষণ দুজনের কণ্ঠ থেকে আর একটিও শব্দ উচ্চারিত হয় না। নিচের ঘর থেকেও সেই অপ্রীতিকর শব্দগুলো আর শোনা যাচ্ছে না। চারিদিক কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে। কিছুক্ষণ পরে হেমাঙ্গিনী বলে ওঠে, কি প্রয়োজন ছিল? এত কিছু করার কি খুব দরকার ছিল শিবা? আমি অনেক দিনই আগেই বুঝতে পেরেছিলাম তোমার মনটা বেঁধে রাখার ক্ষমতা আমার নেই। তুমি যদি প্রথমেই বলতে যে তুমি আমার থেকে ডিভোর্স চাও, তাহলে আমি হাসি মুখেই তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। কিন্তু একটা মেয়েকে অপবাদ দিলে জানো তাকে সমাজে কি পরিস্থিতিতে পড়তে হয়? তুমি জানো শিবা? হ্যাঁ, আমি বুঝি। না শিবা, তুমি কিচ্ছু বোঝো না। এখনো আমাদের দেশে একটা মেয়ের চরিত্রে দাগ লাগলে সেই মেয়েরা রাস্তায় স্বাভাবিকভাবে বেরোতে পারে না। এর থেকে নরক যন্ত্রণা হয়তো সত্যিই অনেক ভালো। যাই হোক, তারপর তুমি যার জন্য এত কিছু করলে সে কেমন আছে? সে আমার সাথে আর নেই হেমাঙ্গিনী, সে আমার সাথে আর থাকে না। তোমাকে ঠকানোর শাস্তি আমি পেয়ে গেছি। হেমাঙ্গিনী জানলার সামনে এসে দাঁড়ায়, আকাশের দিকে তাকায়। হেমাঙ্গিনীর ছোটবেলার অভ্যেস আকাশের তারা গোনা। তার মন খারাপ হলেই আকাশের তারা গোনে সে। এমন সময় কারোর পায়ের শব্দ শুনতে পাওয়া যায়, যা দুজনের মনকেই উদ্দীপিত করে তোলে। কারণ সেই পায়ের শব্দটা যার, সে হয়তো তাদের থেকে খুব একটা দূরে নয়। হেমাঙ্গিনীর মনে হয় তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ এখন তাদের সাথে প্রতারণা করতে পারে। আমার খুব ভয় লাগছে। তুমি তুমি ওইদিকে যেও না শিবা। আমার মন বলছে ওরা দোতলায় আছে। আমি আওয়াজটা পাশের ঘর থেকেই পাচ্ছি। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, ওরা এখানেই আছে। এবার কি হবে? তাহলে কি আমাদের দেখে ফেলবে? কি হবে শিবা? আমার খুব ভয় করছে। ওরা আমাদের কিছুই করতে পারবে না, তুমি নিশ্চিন্ত থাকো হেমাঙ্গিনী। অবশেষে হেমাঙ্গিনী নিশ্চিত হয় যে ওরা আর এখানে নেই। হয়তো নিচের ঘরে চলে গেছে, কারণ আর ওদের আওয়াজ পাওয়া যাচ্ছে না। এবার একটু শান্তি পেলাম। আমরা কি এখান থেকে বেরোতে পারবো না শিবা? এখানে কি আমাদের সারা জীবন বন্দী হয়ে থাকতে হবে? তুমি শুধু শুধু চিন্তা করছো হেমাঙ্গিনী। আমি শুধুমাত্র একটা কারণে এখানে অপেক্ষা করছি, না হলে এতক্ষণে। কি? আমাকে বলো। চুপ করে গেলে কেন? বলো আমাকে। আমি ভেবেছিলাম তুমি নিজেই সবকিছু উপলব্ধি করবে, কিন্তু তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে পরিষ্কার করে বলো শিবা। কথা বলতে গিয়ে বারবার কেন এইভাবে থেমে যাচ্ছ? একটা অনেক বড় সত্যি, যেটা তুমি উপলব্ধি করতে পারছো না। কি সত্যি? চুপ করে কেন আছো? বলো না কি সত্যি, বলো শিবা। বেশ, তবে শোনো। যে দুজন তোমার বাড়ি দখল করে আছে, ওরা কেউ নেকড়ে মানব নয়। আমি ওদেরকে চিনি, খুব ভালো করে চিনি। তুমি ওদেরকে চেনো? কিভাবে চেনো ওদের তুমি? অনেক টাকার ডিল হয়েছিল ওদের সাথে।
কি? সে অনেক বড় কাহিনী। কি কাহিনী বলো আমাকে। একটা খারাপ কাজের জন্য ওদের সাথে আমি টাকার ডিল করেছিলাম। অবশ্য তার কর্মফল পেয়েছি আমি। খারাপ কর্মের ফল তো পেতেই হবে। কর্মফল? হ্যাঁ, কর্মফল, যেটা আমি ভোগ করছি। লোভ বড় ভয়ানক জিনিস হেমাঙ্গিনী। হেয়ালি করো না শিবা, আমাকে বলো সব কিছু। বেশ, তবে শোনো। যেন লোভ আমাকে পুরো শেষ করে দিয়েছে। আজকে আমার এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী। তোমার বাড়িটা যে দুজন দখল করেছে, ওরা দুজনেই মানুষ। নেকড়ে মানবের পোশাক পরে ওরা রাতে এখানে রক্তলীলা চালায়। 2 কোটি দেবো, রাজি? কিন্তু আরে শিবা বাবু, শুধুমাত্র তো 2 কোটিতে থেমে থাকবে না। বাড়িটা ফাঁকা করার জন্য 2 কোটি দিচ্ছি। তারপর যা রোজগার হবে তার 20% শেয়ার তো প্রতি মাসে দেব। আচ্ছা, ঠিক আছে, ডিল ফাইনাল। কতদিনের মধ্যে ফাঁকা করতে হবে? যত তাড়াতাড়ি সম্ভব। এই বাড়িটা আমাদের পছন্দ হয়েছে। নিস্তব্ধ পরিবেশ, আশেপাশে ঘর বাড়ি কিচ্ছু নেই। তারপর ওদের সাথে ডিলটা করলাম। তারপর ওদের কথা মতো তোমাকে রাতের অন্ধকারে অনেক দূরে একটা জঙ্গলে নিয়ে গেলাম। আর তারপর তো তুমি আমাকে জঙ্গলে দিয়ে এসেছিলে শিবা? তুমি? জানি তোমার এটা শুনে অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। সেই অপরাধের শাস্তি আমি কিন্তু পেয়েছি হেমাঙ্গিনী। তার একদিন পরে ওরা যখন এই বাড়িতে ওদের কাজ শুরু করলো, সেই দিন আমি ওদের সাথে আবার দেখা করলাম। কি ব্যাপার, বাড়ি তো ফাঁকা করে দিয়েছি, আমার টাকাটা কবে দেবেন? টাইম লাগবে। মানে এরকম তো কথা ছিল না। এই, বেশি ভেজা গরম করাস না। এমনিতেই আমি একটু ঘেটে আছি। এখন যা, তোর টাকা তুই ঠিক পেয়ে যাবি। আমরা না টাকা মারার লোক নই। ইয়ার কি হচ্ছে নাকি? আমি টাকা না নিয়ে কোথাও যাব না, এক পা নড়বো না এখান থেকে। টাকা না দিলে আমি পুলিশের কাছে এক্ষুনি গিয়ে সব জানিয়ে দেবো। কি পুলিশে জানাবি? কেউ কে বল, বলছে তোর সাথে বাড়ি ডিলের সমস্ত ভিডিও আমাদের কাছে আছে। কাজে পুলিশকে জানালে শুধু আমরা ফাঁসবো না, তুইও ফেঁসে যাবি। সারা জীবনের জন্য জেলও হতে পারে। আমরা তো পলিটিক্যাল পাওয়ার দিয়ে বেরিয়ে আসবো, কিন্তু সালা तुम क्या करेगा? क्या होगा रे तेरा? बोल बोल। টাকা না দিলে আমি পুলিশের কাছে এক্ষুনি গিয়ে সব জানিয়ে দেবো। ওদের এই সব কথা শুনে আমার মাথা গরম হয়ে যায়। আমি আর মাথা ঠিক রাখতে পারছিলাম না। আমি ওদের ওপর আক্রমণ করি, কিন্তু পরিণতি হয় মর্মান্তিক। ওদের চপারের আঘাতে আমার ধর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। না, এইসব তুমি কি বলছো শিবা? আমি আর বেঁচে নেই হেমাঙ্গিনী, আমি অশরীরী। 2 দিন আগে ওরা মেরে ফেলেছে আমাকে। তুমি আমার সাথে মজা করছো, তাই না? মজা করো না প্লিজ শিবা। আমার মানসিক অবস্থা ভালো নয়। না, আমি যা বলছি প্রত্যেকটা কথা সত্যি বলছি। এরপরে আমার মৃত শরীরটাকে ধারালো অস্ত্র দিয়ে কেটে কোনো পাওয়ারফুল কেমিক্যাল দিয়ে শরীরের মাংস এবং হাড় গলিয়ে ফেলল, যাতে কোনো প্রমাণ না থাকে। ওরা এই কাজটাই করে। প্রচুর টাকার বিনিময়ে কন্ট্রাক্ট দিয়ে মানুষ খুন করে, তারপর তাদের দেহের মাংস এবং হাড় ওই কেমিক্যাল দিয়ে গলিয়ে ফেলে, যাতে কোনো প্রমাণ না থাকে, মানুষের শরীরের কোনো চিহ্ন যাতে না থাকে। আমিও টাকার লোভে ওদের সাথে হাত মিলিয়ে আমাকে ক্ষমা করে দাও হেমাঙ্গিনী, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার অপরাধের শাস্তি পেয়ে গেছি, কিন্তু তোমার যে ক্ষতি আমি করলাম তার। আমার ক্ষতি? আর কি ক্ষতি হওয়ার বাকি আছে বলো শিবা? আমার তো সব কিছু শেষ হয়ে গেছে, সব শেষ। তুমি কি এখনো কিছু বুঝতে পারছো না হেমাঙ্গিনী? সবই বুঝতে পারছি, আর এটাও বুঝতে পারছি ওরা আমাকেও বাঁচতে দেবে না।
এবারে আমাকে ওরা শেষ করে দেবে। এখন যদি আমি না বলি তাহলে অনেক অন্যায় হয়ে যাবে, তাই আমি তোমাকে যা বলার এখানেই বলবো। সেই দিন যা ঘটেছিল তুমি হয়তো কোনো কিছুই উপলব্ধি করতে পারোনি। তোমার কোনো দোষ নেই, আসলে সব কিছুই এত দ্রুত ঘটেছিল যে ওইদিকে জানলাটা দেখতে পেয়েছো? হয়তো তুমি খেয়াল করোনি, তাই হয়তো তোমার মনে কোনো প্রশ্ন আসেনি। হ্যাঁ, জানলায় গ্রিলটা নেই। তারপরেও তোমার মনে প্রশ্ন আসেনি হেমাঙ্গিনী? তুমি সারাদিন এই বাড়িতে থাকতে না, অনেক রাত করে ফিরতে তুমি। আমি সেই সুযোগ নিয়ে 2-3 দিন ধরে এই গ্রিলের একটা একটা করে লক ভাঙতে শুরু করি, এবং অবশেষে সেই দিন রাতে শেষ লক ভেঙে জালনা দিয়ে তোমার ঘরে ঢুকে আসি। তুমি কিচ্ছু টের পাওনি। ওই টেবিলে তখন ওয়াইনের বোতল রাখা ছিল। আমি নিশ্চিত হলাম যে তুমি ড্রাঙ্ক, তোমার শরীর অচৈতন্য, তোমার মাথায় বার মারি। তারপর আমি একটা লোহার হাতুড়িকে হাতে শক্ত করে নিয়ে তোমার মাথায় বারবার আঘাত করি। তুমি কিছু বোঝার আগেই ওরা বলেছিল তোমার শরীরটাকে ওরা এই কেমিক্যাল দিয়ে গলিয়ে দেবে, কোনো প্রমাণ থাকবে না। তখন আমার কেন জানি না, জানো, বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। আমি তোমাকে ওদের হাতে তুলে দিতে পারিনি। তারপর আমি আমি তোমার দেহটা একটা জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসলাম, যেখানে কোনো মানুষ তোমাকে খুঁজে পাবে না। বিশ্বাস করো হেমাঙ্গিনী, আমি এতটা খারাপ মানুষ ছিলাম না। এই লোভ আমাকে শেষ করে দিয়েছে। হ্যাঁ হেমাঙ্গিনী, এই লোভ আমাকে অন্ধ করে তুলেছিল, অমানুষ বানিয়ে দিয়েছিল এই লোভ। তাহলে আমিও? হ্যাঁ হেমাঙ্গিনী, এখন তুমিও মৃত। না, তোমার নেশাগ্রস্ত ঘুমন্ত অবস্থায় তোমায় আমি 12 বার হাতুড়ির বাড়ি মেরেছি। তোমার ঘুমের মধ্যেই সব কিছু ঘটেছে, এতই দ্রুত সব ঘটেছে যে তুমি কিছুই উপলব্ধি করতে পারোনি। কিন্তু তোমার শরীর থেকে আত্মা বেরিয়ে আসার পরে যদি তোমার আত্মা একবার পিছনে দেখতো তাহলে বুঝতে পারতো, কারণ তোমার মৃত রক্তাক্ত শরীরটা ওই জঙ্গলেই ছিল। ওইভাবে তাকিয়ে থেকো না হেমাঙ্গিনী। আমি জানি আমি যা করেছি তার ক্ষমা হয় না। এই অপরাধ বোধ আমাকে মৃত্যুর পরেও শান্তি দিচ্ছে না। এটাই হয়তো নরক যন্ত্রণা। কিন্তু আমি চাই যে তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু বিশ্বাস করো হেমাঙ্গিনী, আমি সবকিছু তোমার কাছে স্বীকার করতে চেয়েছিলাম। আমার মৃত্যুর পরেও এই অপরাধ বোধ যে আমাকে তাড়া করে বেড়াচ্ছে, আমি আর পারছি না। তাই জন্যই আমি তোমার কাছে এসেছি। প্লিজ হেমাঙ্গিনী, আমাকে ক্ষমা করে দাও। তুমি না চাইলেও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি শিবা, কারণ আজও আমি শুধু তোমাকেই ভালোবাসি। না হেমাঙ্গিনী, আমাকে ভালোবেসো না, আমাকে ঘৃণা করো, শুধু ঘৃণা করে যাও আমাকে। হেমাঙ্গিনী, আমি এর যোগ্য না হেমাঙ্গিনী। যে অপরাধ করে মন থেকে অনুতপ্ত হয় তখন সে আর অপরাধী থাকে না। অর্থের মোহ তোমাকে পাগল করে দিয়েছিল। তোমার ভেতরে থাকা সেই অর্থের মোহকে আমি ঘৃণা করি। তোমার ভেতরের এই অনুশোচনাকে আমি সম্মান করি শিবা। বড্ড ভালোবাসি যে তোমায়, বড্ড ভালোবাসি। সেটা বলার সুযোগটাই তো আমি পাইনি, আজ পেয়েছি। হোক না তা মৃত্যুর পরই, ক্ষতি কি? আমি কি করেছি হেমাঙ্গিনী? তোমার মতো একটা মেয়েকে আমি ঠকিয়েছি। আমি পাষাণ হেমাঙ্গিনী, আমি পাষাণ। শিবা
আরও আবেগী হয়ে ওঠে এবং হেমাঙ্গিনীকে জড়িয়ে ধরে। আমাদের যে আরও একটা কাজ বাকি আছে। কি কাজ? যারা এই নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে তাদের শাস্তি দিতে হবে তো। হেমাঙ্গিনীর কথায় শিবা সম্মতি জানায়, কারণ শিবা কোনোদিনই কোনো ভালো কাজ করেনি। সারা জীবন শুধুই নিজের কথা ভেবেছে, নিজের জন্য বেঁচেছে। তাই আজকে হেমাঙ্গিনীর কথা ফেলতে চায় না শিবা। প্রথম একটা ভালো কাজ করার সুযোগ পেয়ে শিবা আর হাতছাড়া করতে চায় না। তারপর হেমাঙ্গিনী আর কোনো দিকে না তাকিয়ে একতলার ঘরে নেমে যায়। হেমাঙ্গিনী অশরীরী হলেও ওরা হেমাঙ্গিনীকে দেখতে পায়। এই মালটা কোত্থেকে আসলো? এই তুই কে রে? এইভাবে হাসিস কেন? আর এই ঘরে ঢুকলি কিভাবে? কি রে, কথা বলছিস না কেন? তুই কি পুলিশের লোক নাকি বে? যদি পুলিশের লোক হয়ে থাকিস তাহলে কিন্তু খুব ভুল করেছিস মামু। তোকে তো আর বেঁচে থাকতে দেব না। তোকে আর বেঁচে থাকতে দেবো না, তুই আর বেঁচে ফিরতে পারবিও না। হেমাঙ্গিনীর কেশরাশি অদ্ভুতভাবে উঠতে শুরু করে। ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে ওঠে তার শরীর। তার চোখ দুটো রক্ত জবার মতো লাল হয়ে যায়। এটা দেখে ভয় ওদের হাত পা ঠান্ডা হয়ে যায়। এই তুই কে? হ্যাঁ, আমাদের দিকে এইভাবে এগিয়ে আসছিস কেন? হ্যাঁ, মৃত মানুষকে ঠিক কতবার মারা যায়? যাকে মেরে যার বাড়ি দখল করলি তাকেই চিনতে পারলি না? হেমাঙ্গিনীর শরীর শূন্যে ভাসতে থাকে এবং দুজনের দিকে এগিয়ে যায়। সেখানে একটা হাতুড়ি দেখতে পায় হেমাঙ্গিনী। সেই হাতুড়ি দিয়ে দুজনের মাথায় আঘাত করে। দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারায়। তারপর হেমাঙ্গিনী আর শিবার আত্মা বাড়ি থেকে বেরিয়ে যায়। সেখান থেকে বেরোনোর সময় হেমাঙ্গিনী কয়েকবার পিছন ফিরে নিজের বাড়ির দিকে তাকায়। ছোটবেলা থেকে অনেক মায়া জড়িয়ে আছে এই বাড়ির সাথে। সেই বন্ধন ছিন্ন করে বের হয়ে আসা সত্যিই খুব কঠিন। তবুও সমস্ত আবেগ আর স্মৃতিকে কবর দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করে অশরীরী হেমাঙ্গিনী। কারণ হেমাঙ্গিনী জানে সে যত হতাশ হবে ততই তার ভালোবাসার মানুষটা নিজেকে অপরাধী মনে করবে। মন দিয়ে শোনো, এবার তোমাকে একটা অনেক বড় কাজ করতে হবে। এখান থেকে কিছুটা দূরে ইন্সপেক্টর বিক্রম বিস্তার বাড়ি। ওনার সাথে তোমাকে কথা বলতে হবে। এই বাড়িতে আসার জন্য তোমাকে অনুরোধ করতে হবে। পারবে তো শিবা? হ্যাঁ হেমাঙ্গিনী, আমার হেমাঙ্গিনী প্রথমবার আমার কাছে কিছু চেয়েছে, আর আমি পারবো না? আমাকে যে পারতেই হবে। তারপর শিবা আর হেমাঙ্গিনী ইন্সপেক্টরের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু হেমাঙ্গিনী সেখানে গিয়ে ইন্সপেক্টরের মুখোমুখি হয় না, নিজেকে আড়ালে রাখে সে। বিক্রমবাবু শিবার কথা শুনে নিজের প্রাইভেট জিপ গাড়িটা বের করে সেই অন্ধকার রাস্তা ধরে এগিয়ে যায়। নিজের নিরাপত্তার জন্য নিজের বন্দুকটা সাথে নিয়ে নেয়। কাউকে ফোন করতেও দেখা যায় তাকে। ইন্সপেক্টর তার জিপ গাড়িটা নিয়ে কিছুটা রাস্তা এগিয়ে যাওয়ার পরে হেমাঙ্গিনী সেখানে এসে শিবার হাতটা ধরে। আজকে তোমার হস্তক্ষেপে কতগুলো মানুষের প্রাণ বেঁচে গেল। আমি খুব ভালো করে দেখেছি। আমার বাড়ির একতলার ডান দিকের ঘরের 4 জন নিরীহ মানুষকে খাঁচায় বন্দি করে রাখা আছে। তোমার এই ছোট্ট প্রয়াসে ওই মানুষগুলোর প্রাণ বেঁচে গেল শিবা। আমি তো আমার এই শিবাকেই দেখতে চেয়েছিলাম। কথাটা বলতে গিয়ে কণ্ঠ কেঁপে যায় হেমাঙ্গিনীর। এতখানি বিষাদের মাঝেও এক টুকরো খুশি আজ হেমাঙ্গিনীর মনকে তৃপ্ত করেছে। এক বুক আনন্দ নিয়েই শিবার কাঁধে মাথা রাখে হেমাঙ্গিনী। দুটি আত্মা পঞ্চভূতে বিলীন হয়ে যায়। এই মুহূর্তে সব থেকে বড় খবর, যা শুনে আপনার হাড় হিম হয়ে যাবে।
কালিম্পংয়ের ইচ্ছেগাঁও গ্রামে এই নির্জন এলাকায় এই বাংলো বাড়ি থেকে দুজন সমাজ বিরোধীকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজই তাদের গ্রেপ্তার করেছেন এই এলাকার নিকটবর্তী থানার ইন্সপেক্টর বিক্রম বিস্তা। জানা যাচ্ছে সেই সমাজ বিরোধীদের কাজ ছিল অর্থের বিনিময়ে মানুষকে খুন করে বিশেষ কোনো কেমিক্যাল দিয়ে তাদের মাংস এবং হাড় দ্রুত গলিয়ে ফেলা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, আমরা আরও জানতে পারছি সেই বাংলো বাড়ির বর্তমান মালিক হেমাঙ্গিনী সেন। ওনার কোনো ট্রেস আমরা এখনো পাইনি। দুই অপরাধী নিজেই তাদের অপরাধ স্বীকার করেছে। আমরা জানতে পেরেছি এই বাড়িতে এখনো পর্যন্ত 7 জন মানুষকে হত্যা করা হয়েছে এবং খাঁচাবন্দি ও বিবস্ত্র অবস্থায় 4 জন জীবিত মানুষকে উদ্ধার করা হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো এই সমাজ বিরোধীদের অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে এবং তাদের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, কিন্তু কেউ এই ব্যাপারে কিচ্ছু বলতে পারেনি কে বা কারা তাদের মাথায় আঘাত করে অচৈতন্য করল। সেই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। ক্যামেরাম্যান বাটুলের সাথে আমি বিচ্ছু, আপনারা দেখছেন খবর প্রতিদিন। When a deep injury is done to us, we never recover until we forgive. বেঁচে থেকেও যা পাওয়া যায়নি, সেই না পাওয়াটুকু হয়তো হবে এবার পাওয়া। হয়তো নতুন করে বাঁধবে একটি স্বপ্ন কুটির, যেখানে থাকবে না বৈর নিগ্রহ, থাকবে না লালসা, থাকবে শুধুই নিরন্তর সুখ। এতক্ষণ আপনারা শুনছিলেন দেওয়ালে রক্তের দাগ। রচনা সৌভিক ঘোষ। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। অন্যান্য ভূমিকায় অভিনয় করলেন আর্য, তৃষা ভট্টাচার্য, নীল, ঋদ্ধি এবং শুভম। শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ নির্মাণে ছিল রণজয়, প্রচ্ছদ নির্মাণ পিক্সেলেট থেকে সৌভিক। কেমন লাগলো আমাদের আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।